স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। একজন করে। বসুন বসুন, বসে বলুন। নমস্কার, আমি দীপঙ্কর নন্দী। আজকাল প্রায় 45 মিনিট ধরে আপনার বক্তব্য আমি শুনেছি। এই অধিকাংশ বক্তব্যের সাথে আমি একমত। বাংলায় আরেকটা অশান্তি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় রাজ্যপাল। এই রাজ্যপালের নাম আপনি জানেন, সিবি আনন্দমোহন বসু। ইনি রাজভবনে বসে নিজের অধিকার ছাড়িয়ে বিভিন্ন জেলায় ঘুরছেন। আমরা এরকম কোনো রাজ্যপাল দেখিনি। ধনকরকে দেখেছি, ধনকর এত বেশি করেনি, অল্প করেছে। আপনি সিবি আনন্দ বসুকে ধনকরের থেকে বেশি নম্বর দিচ্ছেন? না, ধনকরকে আত্মহারা হবে, ধনকরকে কিছুটা। এবারে রাজভবনে উনি একটা পিস কমিটি করেছে, প্রেস কনফারেন্সকে বলছে পিস কনফারেন্স। এত সন্ত্রাস হয়েছে, এত বোম পড়ছে, নির্বাচন কমিশন ব্যর্থ। এ ব্যাপারে আপনি কি বলবেন আমাদের? রাজ্যপাল নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? ন্যাশনাল মিডিয়াও যদি থাকে একবারে করে নাও। বলছি, আজকে এই যে গোটা পঞ্চায়েত নির্বাচন পর্বে 1 নম্বর প্রশ্ন, রাজ্যপালের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আজকে প্রেস কনফারেন্স করে রাজ্যপাল বলেছেন রাজ্যে যে অশান্তির পরিস্থিতি তার জন্য পুরোপুরি নির্বাচন কমিশন দায়ী, রাজ্য নির্বাচন কমিশন দায়ী বলে এইটা। আর দ্বিতীয় প্রশ্ন আমার একটা, যে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন, সেই সঙ্গে তিনি বিরোধী দলের যারা এজেন্ট আছেন তাদের বলছেন যে আপনারা তৃণমূলের বিরুদ্ধে একজোট হন। এবং সেই সঙ্গে গতকাল আমরা দেখলাম যে বাইরে থেকে যে বাহিনী এসছে তাদের কাছে গিয়ে বলছেন যে রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র রক্ষায় যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বিরোধী দলনেতার এই ধরনের আচরণকে আপনি কীভাবে দেখছেন? অভিষেক প্রচেতা, আনন্দবাজার অনলাইন থেকে। আজকে রাজ্যপাল বলেছেন যে ডুপ্লিকেট ব্যালট ছাপা হচ্ছে, এরকম অভিযোগ তার কাছে এসে পৌঁছেছে এবং তিনি নির্বাচন কমিশনকে সরাসরি বলছেন যে তদন্ত করার জন্য। কি বলবেন? আর কেউ আছে গভর্নর বা রাজ্যপাল নিয়ে যদি কোনো প্রশ্ন? আচ্ছা, পুছ লিজিয়ে। অভিষেক বাবু, আমি একটু কোয়েশ্চেন করে নিই একটা। রিপাবলিক বাংলাশ্রী, যেটা আজকে রাজ্যপাল বলছেন সিবি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনারকে যে আপনার হাতে যে রক্ত লেগে আছে তাতে গঙ্গা জল দিয়েও ধোয়া যাবে না, রাজধর্ম পালন করুন, মানুষের পাশে থাকুন, মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারাচ্ছে। আপনার প্রতিক্রিয়া, আপনি কি সমর্থন করেন এই বক্তব্যকে? আমি একে একে উত্তর দিচ্ছি। রাজ্যপাল নিয়ে আগে প্রশ্নগুলো আপনারা শেষ করে নিন। আর কারো তো নেই? আচ্ছা, আপনারা রাজ্যপাল নিয়ে যে প্রশ্নটা আমাকে করছেন, তিনি যে প্রেস বিবৃতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, আমি রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে আজকে এই সাংবাদিক বৈঠকে আসিনি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি তার কোনো অভিযোগ থাকে, আমি মনে করি স্টেট ইলেকশন কমিশন ইজ কম্পিটেন্ট এনাফ টু আনসার দ্যাট কোয়েশ্চেন। নাম্বার 2, উনি যে কথাগুলো আজকে বলেছেন, আমাদের বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম। এগুলো যদি উনি অবলম্বন করেন তাহলে আজকে ভারতবর্ষের বা বাংলার বিশেষ করে এই যে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বঞ্চনা, উনি বলছেন আমি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, কনস্টিটিউশনের ম্যান্ডেট রয়েছে পার্লামেন্টকে, পার্লামেন্টে পাস হয়েছে এই মানরেগা আইন।
আপনি রাজ্যপালকে দেখেছেন একবারের জন্য গিয়ে কেন্দ্র সরকারকে বলা যে বাংলার মানুষের টাকা আটকে রয়েছে, আপনারা ব্যবস্থা নিন? আপনি রাজ্যপালকে দেখেছেন এই যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, প্রায় 300 জন মারা গেল, তার মধ্যে 80 জন বাংলার ছিল। কারোর বাড়িতে গিয়ে একবার দেখা করেছে? তার কারণ সেখানে রাজনীতি বা পলিটিক্স ইনভলভ ছিল না, বা নির্বাচনে ফায়দা তোলার কোনো জায়গা ছিল না। এখানে উনি নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন। উপর থেকে, দিল্লি থেকে যেভাবে ওনার কাছে আদেশ আসছে, উনি চেষ্টা করছেন ওনার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, যাতে সেই আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা যায়। এবং বারে বারে উনি যে কথাগুলো বলছেন যে পিস রুম, আপনি কন্ট্রোল রুম করমণ্ডল এক্সপ্রেস যেদিনকে হলো সেদিনকে খুললেন না কেন? কোর্টের অর্ডারে তো সেন্ট্রাল ফোর্স এসছে, কোর্টের অর্ডারে তো নির্বাচন কমিশন কাজ করছে। রাজ্যপাল বলছে যে নির্বাচন কমিশনের হাতে যদি রক্ত লেগে আছে, তাহলে মণিপুরে যে 300 জন মারা গেল তার রক্ত কার হাতে লেগে আছে? মণিপুরে যে কালকেও আপনি দেখবেন 2 মাস পরে একটা স্কুল খোলা হয়েছে। There was a school which was opened after 2 months, rather reopened after 2 months. A poor lady was shot dead in front of that very school the moment it was reopened. I think governor as a person is extremely competent, wise, intelligent, and I should not be commenting on what he should say and what he should not say, what he should do and what he should not do. If I am to advise or suggest him what to do and what to say, that would be like an act of blasphemy. I would not do that. I would rather request the central government that it is the need of the hour that we should take cognizance of the intellect that the governor of West Bengal has and immediately send him to Manipur. Immediately send him to states like Madhya Pradesh. A man of such intellect, a man of such wisdom, a man of such sheer understanding of democratic values and constitution is needed more at this time in the double engine government of Manipur, not in Bengal. I think that answers all your questions. আমার একটা প্রশ্ন আছে, মনীষ কীর্তনে জাগো বাংলা। শুভেন্দু অধিকারী গতকাল একটা জনসভা থেকে বলছেন যে উনি উপমুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন, যেটা আপনারা অফার করেছিলেন, সব ছেড়ে দিয়ে বাংলা নতুন করে গড়বেন, সে কারণে উনি বেরিয়ে এসছেন এবং আজকে নতুন করে বাংলা গড়ার পথে গিয়েছেন। কি বলবেন? না, আমি বুঝলাম না, উপমুখ্যমন্ত্রীর পদ কে অফার করেছিল? বিজেপি? তৃণমূল কংগ্রেস আপনারা অফার করেছিলেন। একজন তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে ডেপুটি চিফ মিনিস্টারের পদ অফার করেছিল। তৃণমূল কংগ্রেস অফার করেছিল শুভেন্দু অধিকারীকে উপমুখ্যমন্ত্রী পদ, যাতে দল না ছাড়ে। শুভেন্দু অধিকারী 5 লাখ টাকায় বিক্রি হয়, ম্যাথু স্যামুয়েলসের কাছে 5 লাখ টাকা নিয়েছে, তাকে উপমুখ্যমন্ত্রী পদ কি অফার করবে? তো টিভির পর্দায় যে লোকটা 5 লাখ টাকায় বিক্রি হয়ে যায়, খবরের কাগজে টাকা মুড়িয়ে নেয়, তাকে উপমুখ্যমন্ত্রীর পদ কেউ অফার করে? আপনারা বলুন না, আপনারা নিজেদের জিজ্ঞেস করুন। এ তো টিভিতে এসছে, জনসমক্ষে। ও উপমুখ্যমন্ত্রী যদি ম্যাটেরিয়াল হয়, আপনি 5 লাখ টাকা নেবেন? অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছে, কোটি কোটি টাকার করাপশন কেস, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 1000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এ তো 5 লাখ টাকাও ছাড়েনি। যত স্ক্যাম, যত কেলেঙ্কারি বাংলায় তথাকথিতভাবে আপনারা দেখাচ্ছেন বা হয়েছে, সারদা, নারদা, রোজভ্যালি, সবেতে ওর নাম আছে। উপমুখ্যমন্ত্রী পদকে অফার করতে যাবে কেন? ওর রেট হচ্ছে 5 লাখ। আমি রবিশঙ্কর আনন্দবাজার পত্রিকা থেকে। অভিষেক, আপনি রাজ্যপালের এক সেকেন্ড আমি নিয়ে আসছি। তারপর আপনি রাজ্যপালের মন্তব্যের উপর এক মিনিট। হ্যাঁ, আপনি রাজ্যপালের আমরা শুনুন, আমি একটা কথা বলি, গণপ্রতিরোধ মানে কি? মানুষকে নিয়ে প্রতিরোধ করা, তাই তো? গণপ্রতিরোধ তো তাই। আমরাও তো মানুষকে বলছি আপনাদের নিয়ে আমরা দিল্লিতে যাব, মানুষের আন্দোলন সংগঠিত করব। গণপ্রতিরোধ মানে কি? বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর এজেন্ট নিয়ে লড়াই করা? এ থেকে স্পষ্টই প্রমাণ হচ্ছে যে বিজেপির কাছে এজেন্ট নেই, বিজেপির কাছে প্রার্থী নেই। গণজোট হয়েছিল, এখন গণপ্রতিরোধ কথা বলছে। আর গণজোট মানে মানুষের জোট নয়, গণজোট মানে হজ বড়লা জোট।
এই জোট মানুষ 2021 সালেও প্রত্যাখ্যান করেছিল, 2023-এও করবে। আপনি আমি রাজ্যপালের মন্তব্য বা বিবৃতির ওপর আমি সাধারণভাবে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে এবং 17 জন মারা গেছেন। এই প্রশ্ন উঠলে একটা আগের নির্বাচনগুলোতে যে মৃত্যু হয়, হিংসায় মৃত্যু হয়েছে, সেই তুলনা আসে। তো আমাদের এখানে ভবিষ্যৎ কি এইভাবেই তুলনা টেনে টেনে চলবে? নির্বাচন কি মৃত্যুহীন, হিংসাহীন, রক্তপাতহীন হবে না? আমরা সবাই চাই নির্বাচন মৃত্যুহীন, রক্তপাতহীন, সন্ত্রাসহীন হোক, আমি এটা বারবার বলেছি। কিন্তু কোথাও যদি একটা ঘটনা ঘটে, আপনার মনে হয় এটা আমাদের কন্ট্রোলে ছিল? স্টেট ইলেকশন কমিশন ইলেকশন করাচ্ছে হাইকোর্টের অর্ডারে। এবার যে কোনো বিষয় আপনাকে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট ব্যবস্থা নিক। আমরা তো বারবার চাই যে কোনো নির্বাচন সন্ত্রাসহীন হোক, রক্তপাতহীন হোক। কিন্তু কোথাও যদি কোনো ঘটনা ঘটে, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, মর্মান্তিক, কিন্তু মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা চাই এই সংস্কৃতির ইতি বাংলায় একদম চিরস্থায়ীভাবে যাতে আমরা স্থাপন করতে পারি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনি দেখুন যে 2003, 2008, 1997, 1993 যখন নির্বাচন হয়েছে, শয়ে শয়ে লোক মারা গেছে। আমি মৃত্যুকে জাস্টিফাই করছি না, আবার বলছি, যে কোনো মৃত্যু মর্মান্তিক। কিন্তু এই কয়েকটা ঘটনা যেগুলো ঘটেছে, এগুলো না ঘটলেই ভালো হতো, এগুলো অবাঞ্ছিত, এগুলো দরকার ছিল না। তৃণমূলের যদি গায়ের জোরে নির্বাচন করতে হতো, তাহলে তৃণমূলের যা শক্তি বাংলায় আজকের দিনে রয়েছে, সামনে কেউ দাঁড়াতে পারতো না। আমরা চাই, আমি যেটা বারবার বলছি, আবার বলছি, আগেও বললাম, যে আমার জনপ্রিয়তা, আমার গ্রহণযোগ্যতা কোথায় তার অ্যাসেস করার মাপকাঠি হচ্ছে নির্বাচন। আমি সেই কারণে নির্বাচন চাই, এবং মানুষ নিজের ভোট নিজে দেবে। এবং এই চিরাচরিত যেই প্রথা সিপিএম আমল থেকে চলে আসছে, এই যে নমিনেশন দেওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, এটার ইতি তো তৃণমূল কংগ্রেস টেনেছে। যেখানে ক্রেডিট দেওয়ার দরকার সেখানে তো আপনাদের দেওয়া উচিত, আপনারা তো সেটুকুও দেবেন না। আপনারা সেখানে তো দিন। পরবর্তীকালে এই 17 থেকে যাতে শূন্য হয়, তার চেষ্টাও আমরা প্রাণপাত করে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে সুনিশ্চিত করার চেষ্টা করব। অভিষেক দা, আমি বিজয়া বলছি, চ্যানেল 10 থেকে। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না। অভিষেক দা, আমি বলছি বিজয়া বলছি। অভিষেক দা, বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি, বোমাবাজি, সব কিছুর ঊর্ধ্বে পশ্চিমবঙ্গ, যার একদম শীর্ষে আপনাদের নাম, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কতটা আশাবাদী আপনাদের ফলাফল নিয়ে? আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা মানুষের কাছে ছেড়ে দিন। বাংলাকে আপনারা যারা বদনাম করতে চাইছেন যে সব কিছু শীর্ষে, আপনি এনসিআরবির ডেটা বার করুন না। আপনি তো চ্যানেলে কাজ করেন, আপনি এনসিআরবির ডেটা বার করুন। সব থেকে সুরক্ষিত শহর দেশের মধ্যে হচ্ছে কলকাতা। এটা হোম মিনিস্টারের অধীনে, মমতা ব্যানার্জি চালায় না, অমিত শাহ চালায়। এনসিআরবির ডেটাটা বার করুন। আর বাংলার মানুষ কাকে সমর্থন করবে আর কাকে চায়, এটা মানুষের কাছে ছেড়ে দিন। মানুষ আগামী দিন জবাব দেবে। কেমন দাদা? হ্যালো। हेलो, हाँ। सेशन के दौरान जो है यूनिफॉर्म सिविल कोड का जो बिल है वो टेबल हो सकता है। हाउ डू यू रिएक्ट टू दिस? कैसे देखते हैं इसको? यूनिफॉर्म सिविल कोड लेके और किसी का कोई सवाल है? Does anybody has any question in context to what she is asking? यही ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে প্রশ্নটা আমার, আমি কলমের আসিফ। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এই যে ইউনিফর্ম সিভিল কোডে ভারতবর্ষের অভিন্ন দেওয়ানি বিধিতে সবাইকে নিয়ে আসার কথা ছিল, এখন নাকি বলা হচ্ছে আদিবাসীদেরকে তার বাইরে রাখা হবে। সেক্ষেত্রে কি শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে? এ নিয়ে কি ভাবছেন আপনারা? हिंदी में सवाल किया है तो हिंदी में ही जवाब दूंगा। देखिए यूनिफॉर्म सिविल कोड लेके आपका जो सवाल है,
ये पहले क्लियर है ही नहीं यूनिफॉर्म सिविल कोड है क्या। गवर्नमेंट ने कोई प्रपोजल, लॉ कमीशन ने एक ड्राफ्ट जरूर भेजा है, बट यही लॉ कमीशन ने 2019 में या 20 में कहा था कि इसकी जरूरत नहीं है। यूनिफॉर्म सिविल कोड का क्या प्रपोजल है, कोई कॉन्क्रीट इंफॉर्मेशन किसी के पास नहीं है। एंड व्हाट नीड्स टू बी यूनिफॉर्म्ड? इंडिया इज नोन एज अ कंट्री which is famous for its diversity. It's a land of diversity. हमारी जो ताकत है, हमारी वैचित्रता में ही हमारी एकता बसी हुई है। प्रधानमंत्री भी जब बात करते हैं, वो भी जब अपना स्पीचेस समाप्त करते हैं, तो वो बड़े गर्व से बोलते हैं वसुदेव कुटुंबकम। Now what is Vasudeva Kutumbakam? The world is one family, and you are talking about uniform civil code. What needs to be uniformed? India is known for its unity, not uniformity. मैं आज बंगाल में आप लोगों के साथ बैठा हूँ तो बंगाली में बात कर रहा हूँ, कुर्ता पजामा में बैठा हूँ। कोई तमिलनाडु में बात कर रहा होगा आपसे तो तमिल में बात करेगा। कोई तेलंगाना में बात कर रहा होगा तो तेलुगु में बात करेगा। कोई आपसे असम में बात करेगा तो असमीज में बात करेगा। कोई मेघालय में बात करेगा तो खासी में बात करेगा या गाड़ो में बात करेगा। आप उत्तर प्रदेश जाओगे, मध्य प्रदेश जाओगे तो हिंदी में बात करेगा। राजस्थान में जाओगे तो राजस्थानी में बात करेगा। यही तो देश की ताकत है। आप उसको अगर यूनिफॉर्मिटी में लाना चाहते हो तो व्हाट इज इट दैट यू आर ट्राइंग टू ब्रिंग ऑन टू द टेबल? आई एम फेलिंग टू अंडरस्टैंड। सो फर्स्ट द गवर्नमेंट नीड्स टू क्लैरिफाई, एंड like I said, we are a land which is known for unity in diversity, which is known for its rich diversity. So how can you uniform the different clothes we wear, the different religious beliefs that we believe in, the different foods that we eat? बंगाल में खाना अलग है, असम में अलग है, तमिलनाडु में अलग है, गुजरात में अलग है. How do you uniform our culinary differences? How do you uniform our speeches? How do we uniform the languages that we speak? How do you uniform the diversity that we believe in? How do you uniform the religious ethos that we practice? How can you uniform? If something needs to be uniformed, if there is one code which needs to be followed, or a civil code that needs to be followed, it is the BJP leader who needs to follow that code. People like Anurag Thakur, who shouts in broad daylight and says, Desh ki gaddaro ko goli maro salo ko. He needs to be uniformed and he needs to adopt that code. If something needs to be uniformed, it is Ajay Teni Mishra who needs to be uniformed and made sure that he adopts that code, rather civil code. His son runs over 5 innocent protesting farmers, eventually killing all of them. If someone needs to be uniformed, it's Shubhendu Adhikari who needs to adopt and follow that code. His name has surfaced in almost all the alleged scams that has taken place in Bengal over the last 10 years. And yet he is roaming scot-free. If something needs to be uniformed, it is the Home Minister who needs to be uniformed and the code who he needs to adopt. Because he is holding one of the highest positions and offices of the country, rather one of the most important constitutional posts, and yet coming to Bengal and yelling at the top of his voice, challenging the people of Bengal that I will not let this government function till 2026 and will break it before or topple it before 26. If some code or civil code needs to be followed, all these people needs to first adopt that code and then preach and make sure that the code is practiced throughout the country. প্লিজ আমি বলবো আস্তে আস্তে আমার দুটো প্রশ্ন একসঙ্গে করে নিচ্ছি। একটা হচ্ছে, আপনারাই আশা জাগিয়েছিলেন যে বারবার আপনি বলেছিলেন একটা চ্যালেঞ্জ যে 23-18 পুনরাবৃত্তি হবে না, একদম শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু ভোট এখনো বাকি। এই 21 শতকেও 17 জন মারা গেল, তার মধ্যে বেশ কয়েকজন খুন। এটা কি জন্য হলো বা কি চোখে দেখছেন? 2 হচ্ছে, আপনি বারবার প্রতিটা সভায় বলেছেন যেখানে আপনারা হেরেছেন সেখানেও লক্ষ্মীর ভান্ডার যাবতীয় সুবিধে তারা সবাই পেয়েছে, এখনো বললেন। আপনার বললেন না পাচ্ছে, হ্যাঁ পাচ্ছেও। আপনার শিক্ষা প্রতিমন্ত্রী তিনি আজকে প্রচার করতে গিয়ে বলেছেন এখানে জেতাতে হবে, হারলে কিন্তু এখানে উন্নয়ন হবে না।
তিনি স্পষ্ট একদম প্রকাশ্যে বলছেন যে এখানে জেতাতে হবে, তৃণমূল যদি হারে এই সুবিধে পাবে না, এখানের উন্নয়ন হবে না। না, উনি কি কনটেক্সটে বলেছে? উনি কি বলেছে যে লক্ষ্মীর ভান্ডার পাবেন না? যাবতীয় সুবিধে মানে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে, উনি কি বলেছেন যে তৃণমূল যদি এখানে না যেতে লক্ষ্মীর ভান্ডার পাবে না বা উন্নয়নও হবে না? উন্নয়ন মানে কি? একটা পঞ্চায়েত সমিতি বা একটা গ্রাম সভা বা একটা জেলা পরিষদের তো কাজ কোথায় রাস্তা হবে, কোথায় জল হবে। তৃণমূল যদি না যেতে, সেখানে তৃণমূল কি করে সুনিশ্চিত করবে? টাকা আপনার আসছে ডাইরেক্ট 12 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন থেকে। রাজ্য সরকারের সাহায্যে আপনি কাজ করছেন, কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটি তো গ্রাম পঞ্চায়েত। আমি যদি ইমপ্লিমেন্টিং অথরিটি হই আর আমি যদি কাজ না করি, কি করে উন্নয়ন হবে? মানুষকে তো সেই জন্যই আমরা বলছি যে আপনারা দেখুন, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত হয়েছিল সেখানে বিজেপি গ্রাম পঞ্চায়েতে কি কাজ করেছে। আর এটা তো প্রতিষ্ঠিত, আমি বলছি না যে বিজেপি জিতেছে মানুষের টাকা বন্ধ হয়েছে, তৃণমূল জিতেছে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছে, এটা কি আমি বলছি? এখানে সবাই আপনারা আমার সাথে একমত হবেন। বিজেপি যেই জিতেছে 100 দিনের টাকা বন্ধ, বিজেপি যেই জিতেছে আবাসের টাকা বন্ধ। আপনি চিঠির কপি চান? 23শে নভেম্বর চিঠি লিখেছিল যে আমরা 1 মাসের মধ্যে 11 লক্ষ লোকের টাকা ছাড়বো, লিস্ট পাঠান। আমি চিঠির কপি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। 7 মাস হয়ে গেছে এখনো সেই টাকা ছাড়া হয়নি। 186টা সেন্ট্রাল টিম এসছে। এই যে মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটলো, যেখানে একটা জনজাতি একটা লোকের উপর প্রস্রাব করা হচ্ছে, কটা সেন্ট্রাল টিম গেছে? কটা সেন্ট্রাল টিম গেছে আপনি বলুন? এই যে মণিপুরে 3 মাস ধরে আগুন জ্বলছে, ইন্টারনেট নেই, কিছু নেই, লোক বাড়ি থেকে বেরোতে পারছে না, কটা সেন্ট্রাল টিম গেছে? এগুলো তো ধ্রুব সত্য, প্রতিষ্ঠিত, আমি বলছি না। বিজেপি যেখানে জিতেছে, এই যে ডবল ইঞ্জিন করা হচ্ছে, কর্ণাটকে তো 5 বছর ডবল ইঞ্জিন চললো, তাহলে মানুষ প্রত্যাখ্যান করলো কেন? বিজেপির নেতারা বলছেন আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন, সিপিএমকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে দিয়ে দেখুন। যে রাজ্যগুলোতে বিজেপি সুযোগ পেয়েছিল সেই রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে কেন? বিজেপির সাথ পেয়েও। ডবল ইঞ্জিন কোথায় কি কাজ করেছে? আমি তো সেই জন্যই বলছি যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলছে মোদিজির টাকা পাঠিয়েছে, 100 দিনের টাকা পাঠিয়ে দিয়েছে। আমি এই প্রেস ক্লাবেই বলছি, প্রেস ক্লাবটা তো অ্যাপলিটিক্যাল, নিউট্রাল, এখানে আসুক না তথ্য পরিসংখ্যান নিয়ে। আমি 23শে নভেম্বরের চিঠিটা নিয়ে আসবো, যেখানে চিঠি লেখার পরও বাংলার টাকা আটকে রেখে দিয়েছে। আমরা তো মানুষকে দেখাচ্ছি। আর আমরা চেষ্টা করেছি যাতে সব ভোট শান্তিপূর্ণ হয়। ভোটটা এখনো হয়নি, 2 দিন আছে, 2 দিন পরে ভোট। আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে বলা আছে যাতে ভোট শান্তিপূর্ণ হয়, সকলে যাতে সেটা সুনিশ্চিত করে। কিন্তু আপনারা একবারও বলছেন না যে তৃণমূল আমলে বা পুরো বাংলায় এই বিগত 50 বছরে আমরা চেষ্টা করে অন্তত পক্ষে এই যে নমিনেশন প্রসেসটায় সবাই নমিনেশন দিয়েছে, মনোনয়নপত্র জমা দিয়েছে, সর্বত্র নির্বাচন হচ্ছে, এটা একমাত্র তৃণমূল করে দেখিয়েছে। আপনারা কোনোদিন এটা বলবেন না। সত্যিটা আপনাদের বলতে কি অসুবিধা হয়? আমি তো জায়গায় জায়গায় সভা করে বলেছি যে মনোনয়ন যারা জমা দিতে পারবেন না, একটাকে অভিষেকে ফোন করে বলুন। আপনি আমাকে দেখান একটা ফোন এসছে, আমরা ব্যবস্থা নিন, একটা ফোন। আমি সব জায়গায় বলেছি যে 100% নমিনেশন হবে। তারা চলে যাচ্ছে কোর্টে যে না, 1 দফায় ভোট হবে না, 5 দফায় করতে হবে, 4 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে। তারা চলে যাচ্ছে ভোটে না, কেন্দ্রীয় বাহিনী দরকার। কেন্দ্রীয় বাহিনীতে স্টেট ইলেকশন কমিশন আপত্তি জানিয়েছে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষমতা, স্টেট ইলেকশন কমিশন ভেবেছে যে আমার ক্ষমতা হ্রাস হচ্ছে বা সংকুচিত হচ্ছে, সেই কারণে আমি কোর্টে গেছি, কোর্টে প্রতিবাদ জানিয়েছি। বিচার ব্যবস্থা মনে করেছে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। এমন না যে খালি স্পর্শকাতর বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সর্বত্র থাকবে, আর থাকুক। আমি তো বলছি একটা দিয়েছেন 10টা দিন। আমাদের ইন্টেনশন যদি খারাপ হতো আমরা বলতাম কেন্দ্রীয় বাহিনী লাগবে। আমাদের ইন্টেনশন ভালো, আমরা বলছি একটার জায়গায় 10টা দিন। সেটা আপনার চ্যানেল দেখাচ্ছে না, সেটা আপনার চ্যানেল বলছে না। আমরা বলছি 100% নমিনেশন আমরা করে দেখাতে পেরেছি, সেটা আপনার চ্যানেল বলছে না। 2008-এ হয়নি, 2013-তেও হয়নি। 2008-এ সিপিএম ছিল, 2013-তে তৃণমূল ছিল। আর 90 দশকের কথা তো আমি ছেড়েই দিলাম। আমরা যেটা বলেছি, আমাদের যদি ইন্টেনশন খারাপ থাকতো, আমরা যদি না চাইতাম যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক হতো, আমরা চাই নির্বাচনে যে পারবে ভাই লুটে নিক, যদি আমাদের এই মনোভাব বা মানসিকতা হতো, আমরা কেন্দ্রীয় বাহিনী চাইতাম? আরে পার্টির তরফ থেকে তো আমি সুপ্রিম কোর্টে যেতে পারতাম, ছেড়ে দিন রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারতাম না?
পার্টি হিসেবে, আমি আবার বলছি পলিটিক্যাল পার্টি হিসেবে, স্টেট ইলেকশন কমিশন গেছে, তার আর্গুমেন্ট আলাদা, পার্টি হিসেবে আমার আর্গুমেন্ট আলাদা হতে পারতো। বা পার্টি হিসেবে আমি সেখানে পার্টি করার জন্য সুপ্রিম কোর্টকে বলতে পারতাম যে আমাকে পার্টি করুন, আমি তো বলিনি। আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমি আজকেও বলছি অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন আমি একা চাইলে সম্ভব নয়। সংবাদ মাধ্যমকেও তার ভূমিকা পালন করতে হবে, বিরোধীদেরও তার ভূমিকা পালন করতে হবে, সবাইকে তাদের ভূমিকা পালন করতে হবে। যে নির্বাচনে প্রত্যেক পক্ষরই অধিকার আছে মানুষের কাছে যাওয়ার, তাদের কাছে ভোট চাওয়ার। মানুষ কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে মানুষের উপর ছেড়ে দিন, আমরা তো সেটা চাইছি। সেই কারণেই তো আমি বলছি যে আমার ভালো হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্ডার দিয়েছে বলে। अभिषेक टीवी अभिषेक Abhishek, BJP is accusing that State Election Commission is working as an agent or as mouthpiece of TMC. What are your comment on this? And second is, like the central forces that would be coming here would also, like the court has stated that would be staying beyond, like, for post-poll violence, regarding the post-poll violence and also giving the instances of 2021 elections. What is your state on that? So why didn't BJP follow the same way while Panchayat went for polls in Tripura? In 2018, we had 34% seats which were perhaps uncontested. In Tripura, the number was more than 90. And you talk about post-poll violence, you saw what happened in Tripura. You're a representative from the media. You saw what happened to the media. Offices of media were burned down. There were not a single opposition member who was allowed to walk on the street for the next 72 hours after BJP came to power. What is BJP doing? Why are they not filing any case? Why are they not complaining against the state administration in Tripura? This is the example of double engine government. That's what we are saying. We have no qualms in saying that we want absolutely free and fair polls. Let me be very clear. And let people come out and exercise their franchise. Nobody is going to stop. In 2021 also there were central police forces. There were central paramilitary forces till the counting. And the accusation of post-poll violence, one should see that till 4th of, or rather 5th afternoon, till the time the new government was sworn in, the law and order was actually depending on the Central Election Commission. They were at the helm of affairs of the state administration as per the MCC. So if someone needs to be blamed, it's the Central Election Commission, not the other way around. So I will humbly ask them to just preach what you practice. अभिषेक TV9 भारतवर्ष से रविशंकर, मेरा सवाल ये है, स्टेट गवर्नमेंट को जो एम्प्लॉयज़ हैं वो इलेक्शन ड्यूटी पे जा रहे हैं, उनके अकाउंट मतलब जो अकाउंट है वहाँ पे अलावेंस फंड आ रहा है, इलेक्शन का अलावेंस फंड आ रहा है 1540 रुपया, लेकिन वो मिड डे मील से आ रहा है वो पैसा, वो अकाउंट स्टेटमेंट दिखा के कह रहे हैं कि ये अगर पैसा मिड डे मील से आ रहा है तो हम बिना मुफ्त के इलेक्शन ड्यूटी कर देंगे लेकिन बच्चों का पैसा नहीं लेंगे। भैया आप TV9 में काम करते हो, आपका ओनर कंस्ट्रक्शन का काम करता है, आपका तनख्वाह जाता है बिल्डिंग से, मत लो मत लो। Your owner is Krishan Reddy. He is heading mega projects, taking money from Telangana, Andhra Pradesh in irrigation and paying your salary. Don't take the salary. बस बोलना बड़ा आसान है, भाई सरकार दे रहा है ना, इंटेंशन ठीक है, आपको अपनी तनख्वाह मिल रही है, चाहे कहीं से भी आए, सरकार पैसा तो दे रहा है, दूसरी जगह पैसा नहीं देता। जिनको भाई खाली एक्सक्यूजेस देना है, they will suffer from this disease called excusitis. Let them suffer from excusitis. We will continue towards working for the people. আমার দুটো প্রশ্ন আছে। আচ্ছা, দেবযানী সরকার, ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে মাইকটা হাতে নিয়ে কি করব বলতে হবে তো, পাঠাবে যাবে। দেবযানী, ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, এক হচ্ছে কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচি শেষে আপনি বলেছিলেন যে 60 দিন আগের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক, 60 দিন পরে আর এক। তো এই যে আপনার নবজোয়ার কর্মসূচিতে যে অভিজ্ঞতা হয়েছে তাতে আপনার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে যেটা আগামী দিনে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে, এক। আর দুই হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলে মহারাষ্ট্রের মতো বিজেপি আপনাদের দলকেও কি ভাঙার চেষ্টা করবে, এরকম কোনো আশঙ্কা তৈরি হচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই।
যে নবজোয়ার নিয়ে আমি যেটা উপলব্ধি করেছি যে মানুষের সমস্যাগুলো যেগুলো আমি নিজের চোখে দেখেছি, আমরা এখানে যারা বিশেষ করে শহর বা শহরতলিতে থাকি, শহরতলির লোক জানেই না যে গ্রামের মানুষের সমস্যা কি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে রাজনীতির প্রতি। আমি যে বলছি, একজন ব্যক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পরিবর্তন এসছে 60 দিন রাস্তায় থাকার ফলে। তার কারণ রাজনীতির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এই যে জল, কল, রাস্তা, এগুলো মানুষের কতটা জরুরি, এখানে বসে থাকা যে কোনো দলের নেতা, কর্মী, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, কেউ এগুলো উপলব্ধি করে না। আপনি মানুষের কাছে যখন যাবেন, এই যে বিজেপির লোকেরা বলে 500 টাকা যারা নিচ্ছে তারা ভিক্ষা নিচ্ছে। একটা পরিবারের কাছে 500 টাকা মানে 10 দিনের খাবার, এটা কেউ রিয়েলাইজ করে না। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গি, একটা পরিবারকে জল আনতে আজকে 10 কিলোমিটার আগে যেতে হতো, এখন হয়তো 2 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। জলের প্রকল্পের কাজ চলছে, কিন্তু সেটা সময় সাপেক্ষভাবে যাতে তাকে শেষ করা যায় টাইম বাউন্ড ম্যানারে, এটা সুনিশ্চিত করার যে একটা দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে, এই যে ফিডব্যাকগুলো দলকে দেওয়া, এটা নতুন করে আমি নবজোয়ারের মাধ্যমে অর্জন করেছি। মিস্টার ব্যানার্জি দুটো প্রশ্ন আছে। সেকেন্ডটা কি ছিল? আমাদের দলের অজিত পাওয়ার আর একনাথ শিন্দে অলরেডি আমরা তাড়িয়ে দিয়েছি। মির্জাফর, বেইমান, গদ্দার 2020 আগে। মিস্টার ব্যানার্জি, তৃণমূলকে যত ভাঙার চেষ্টা করবে ওরা ভাঙবে, তৃণমূলের শক্তি আরো বাড়বে। নাম প্রকাশ করুক। আর যোগাযোগ করছে কেন? আচ্ছা, আমি কি আপনাকে বলি বিজেপি থেকে যোগাযোগ করছে? আমি তো স্টেটে জয়েন করিয়ে দিই, উনি জয়েন করিয়ে দিক। বাজার গরম করার একটা কৌশল, আর আপনারা সেই ট্র্যাপগুলোতে পড়েন। ভাই, যোগাযোগ যদি করে তুমি জয়েন করো, কে বারণ করছে? মানুষ যারা যদি কেউ যোগাযোগও করে, আমি আপনাকে বলছি, তারা যোগাযোগ করলেও তারা জানে যে বিজেপির টিকিটে, বিজেপির চিহ্নে বাংলায় জেতা কার্যত অসম্ভব। মিস্টার ব্যানার্জি, রাজ্য সরকার প্রথম থেকে শেষ অবধি, এমনকি সুপ্রিম কোর্টে অবধি গিয়েছিল ভোটে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকার মুভ করেছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস এটা কখনোই চায়নি, তৃণমূল কংগ্রেস চায় সেন্ট্রাল বাহিনী মোতায়েন হয়েই ভোট হোক। সো রাজ্য সরকারের তাহলে কি ইন্টেনশন সঠিক ছিল না বলে আপনি মনে করেন? আপনি আপনার কথা আমার মুখে বসাতে পারেন না। আমি যেটা বললাম আপনি একটু আগে ভালো করে শোনেননি। আমি বলেছি যে ইলেকশন কমিশনের রাইট আছে যাওয়ার, রাজ্য সরকারের রাইট আছে যাওয়ার। ইলেকশন কমিশন যদি মনে করে যে আমার ক্ষমতা সংকুচিত করা হচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে, কেন কোনো দিন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়নি 2013-র একটা ছোট্ট ইনস্টেন্স ছাড়া। আর বিভিন্ন রাজ্যে, আজকে বাংলায় যদি হয় তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলার 10 গুণ, ত্রিপুরায় তো 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, ত্রিপুরায় 10 গুণ সন্ত্রাস হয়। বাংলায় যদি একটা ঘটনা ঘটে, ত্রিপুরায় 10টা হয়। বাংলায় দেখাতে পারবেন একটা সংবাদ মাধ্যমের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে 10 বছরে? একটা ঘটনা দেখাতে পারবেন না। ত্রিপুরায় জিজ্ঞেস করুন, আমরা যখন প্রচারে গেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে। কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারোর মুখ ভেঙে দেওয়া হয়েছে, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যেতে চায়, সেটা তাদের এখতিয়ার, সেখানে দলের কোনো সে নেই। আর এটা প্রমাণ করে যে দল আলাদাভাবে চলে, দল আর রাজ্য সরকার দুটো পৃথক ব্যবস্থা। দলের কথায় সিপিএম এর দলতন্ত্রের মতো এখানে দল চলে না বা সরকার চলে না। রাজ্য সরকার যদি মনে করে যে রাজ্য সরকারের ক্ষমতাকে বাইপাস করে কোর্ট একটা অর্ডার দিচ্ছে বা একটা জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টকে বা সেই অর্ডারকে চ্যালেঞ্জ করার রাইট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের রয়েছে। অভিষেক দা, আমি দাওয়াল থেকে রফিক বলছি। সেটা হচ্ছে, আপনি যে জেলার সাংসদ, সাউথ 24 পরগনা, এবারের পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে এবং আপনিও দেখেছেন, ভাঙড়। আপনার জেলায় এরকমভাবে টানা 3 দিন ধরে এরকম গণ্ডগোল হলো, আপনি কি মনে করছেন যে এটা না হলেই ভালো হতো? 1 নম্বর। 2 নম্বর, আপনার জেলায় 2টো ব্লকে এবারে ভোটই হচ্ছে না। আপনি বলেছিলেন যে সব জায়গায় ভোট হোক, আমরা সেটাই চাই, কিন্তু আপনি যে জেলার কথা বলেন সেই জেলায় দেখা যাচ্ছে ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 1 নম্বর ব্লক, এখানে ভোট হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এবং আগামী এই যে নির্বাচনের ফলাফল পর্যন্ত ভাঙড়ে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তি কি থামবে বলে আপনি মনে করছেন? তার জন্য কি বার্তা দেবেন? অশান্তি আমরা কেউ চাই না। রিলেটেড কোশ্চেন করে দেবো, একটা একই সঙ্গে উত্তর দিয়ে দেবেন। সেটা হচ্ছে, আজকেই দুপুরে 96 জনকে
অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য তাদেরকে সাসপেন্ড অথবা বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। অলরেডি বিভিন্ন জেলাতেও এর আগে এরকম স্টেপ নেওয়া হয়েছে, অলরেডি সম্ভবত 200 বা 300 অলরেডি এরকম করা হয়েছে। নির্দল যারা ছিল সিম্বল না পেয়ে সেই সংখ্যাটা প্রায় 6500 এরকম, তারও হয়তো একটু বেশি। বিভিন্ন সময় আপনার দলের স্পোক্স পার্সনরাও এটা বলেছে। এই বাকিদের ক্ষেত্রেও কি এই একই স্টেপ নেওয়া হবে যারা রয়ে গেল? যারা নির্দল দাঁড়িয়েছে মানে এই না যে তৃণমূল সবাইকে সাসপেন্ড করবে। যারা তৃণমূলের টিকিট না পেয়ে, তৃণমূলে ছিল টিকিট পাইনি বেরিয়ে গিয়ে নির্দল হয়েছে, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য, এবং সেটা স্পষ্টত আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমরা সেটাই করেছি। এই সংখ্যাটা সব মিলিয়ে দেখতে হবে 2000-এর উপর হবে সব মিলিয়ে। আপনি যদি দেখেন 1.5 থেকে 2000 হবে খুব বেশি হলে, বা 1.5 থেকে 2022-এর মধ্যে থাকবে। কেননা অনেক জায়গায় আমরা জেলা ভিত্তিকও প্রেস কনফারেন্স করে আমাদের জেলা নেতারাও সাংবাদিক বৈঠক করে জানি যে সব যদি আপনি ধরেন, সব যদি অ্যাড করেন, যোগ করেন, তাহলে 2022-এর কাছাকাছি হবে, এর বেশি হবে না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে রফিক যেটা করলো, যে ভাঙড় বলে নয়, আমরা সর্বত্র চাই যে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, খালি ভাঙড় বলে নয়। ভাঙড়ে আর ক্যানিংয়ে যেটা আনকনটেস্টেড হয়েছে, সেখানে বিরোধীরা পিটিশন করে হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাদের দাবি খারিজ করেছে। ঠিক, হাইকোর্টের অর্ডারের উপর বলার অধিকার কি আমার আছে? আমি একটা জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু যদি হাইকোর্ট বলে দেয় তাহলে সুপ্রিম কোর্ট যাক, আইনি রাস্তা তো খোলা আছে। আচ্ছা, তুমি আমাকে বলো কজন জেলা পরিষদের প্রার্থী আছে দক্ষিণ 24 পরগনায়? 85 জন। 85টা সিটের মধ্যে তুমি যদি গ্রাম পঞ্চায়েত দেখো, কত গ্রাম পঞ্চায়েত রয়েছে, কত প্রার্থী রয়েছে? প্রায় 8000-এর কাছাকাছি প্রার্থী। ওই 96টা প্রার্থী আটকে তৃণমূল কংগ্রেস কী পাবে 8000-এর মধ্যে? আটকাতে হলে 5000 আটকাবো, 8000 আটকাবো। 96 মানে কি? নট ইভেন 1%। তো সর্বত্র আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা খালি ভাঙড় বলে নয়। ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলেও আরও ভালো হতো, এটা সম্পূর্ণভাবে দরকার ছিল না, অবাঞ্ছিত, এবং যদি না ঘটতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অভিষেক, একটা প্রশ্ন। Mr. Banerjee, in the wake of this mass suspension of party workers, yes, I am from Millennium Post. I wanted to ask that in the wake of such mass suspensions of party workers, I have two questions. Do you not feel it may pave the way for a bigger rebellion within the party? And secondly, is it not strengthening the hands of the opposition parties, because many of whom have been suspended have also joined the opposition parties? But sir, sometimes you have to think above your own political interest and keep the larger picture in mind. That's why we say we are a party who doesn't compromise with our ideology. When we say that we will not stand this indiscipline in whatever way one tries to do, we have ensured that everyone who has tried to exceed the party's brief and not followed the party discipline has been expelled from the party. We don't care about the ramification of the consequences, because when it comes to ideology, there is absolutely no compromise. অভিষেক, আনন্দবাজার অনলাইন থেকে অমিত। এদিকে বলছি যে সায়নী ঘোষকে এইখানে বলছি যে সায়নী ঘোষকে এরকম ভোট প্রচারের মাঝখানে ইডির ডেকে পাঠানোটাকে আপনি কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করেন? আমার আর একটি প্রশ্ন আছে যে এই মানে তৃণমূল আমরা অনেক দিন ধরেই কাভার করছি, তারা দেখি যে প্রতি ভোটে কোনো না কোনো সময় ইশতেহার প্রকাশিত হয়। এই প্রথম তৃণমূলের কোনো ইশতেহার প্রকাশিত হলো না, কেন? দেখুন, প্রথমে সায়নী ঘোষ নিয়ে আপনি যেটা প্রশ্ন করেছেন, খালি সায়নী ঘোষ বলে নয়, প্রত্যেকটায়, এমনকি আমাকেও নবযাত্রার মধ্যেখানে একবার ইডি একবার সিবিআই আলাদা করে ডেকে পাঠিয়েছে। এমনকি আমার স্ত্রীকে, আমার 3 বছরের শিশু সন্তান, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে, বিমানে উঠতে দেওয়া হয়নি। ইডি সিবিআই নিরপেক্ষতা নিয়ে আমি অনেকবার বলেছি, যেদিনকে এরা এই বিজেপি নেতাদের ডাকবে তখন বুঝবো যে ইডি নিরপেক্ষ। যাদেরকে প্রকাশ্যে ক্যামেরায় টাকা নিতে দেখা যাচ্ছে তাদেরকে যখন ইডি সিবিআই ডাকবে তখন বুঝবো ইডি নিরপেক্ষ। ইডির কাজ তদন্ত করে এই যেই অর্থনৈতিক তছরুপি যে কর্মকাণ্ড হয়েছে বিগত দিনগুলোতে, অর্থনৈতিক যে স্ক্যাম, যে কেলেঙ্কারিগুলো, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া, আপনি দেখুন এর নির্যাস কি। ইডি প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা, আদানির মতো লোক 1 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে শেষ করে দিয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে যে সংস্থাগুলো আমাদের কাছে এপিটম বলে আমরা মানি, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এলআইসি, এসবিআই, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ইডি একদিনের জন্য রাখবে না, সিবিআই একদিনের জন্য রাখবে না। আর আমি তো প্রকাশ্যে বলছি যে আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি জনসমক্ষে আনুন,
এনে আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো 3 বছর আগে বলেছিলাম, আমি কথায় কথায় সকাল বিকেল রাত দুপুরে আমার অবস্থান বদলাই না। যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কিন্তু যে ডেকে বসিয়ে রাখা, পরিবারকে হেনস্থা করা, এটা কেন? তার কারণ হয় তুমি বসে যাও বা বিজেপিতে আসো। বিজেপিতে এলে 7 খুন মাপ। পার্থ চট্টোপাধ্যায় আজকে যদি সমস্যার সম্মুখীন না হয়ে দিল্লিতে গিয়ে বিজেপির ফ্ল্যাগটা নিত, আজকে ধোয়া তুলসী পাতা হতো। যেমন অজিত পাওয়ার হয়েছে ঠিক তেমনি হতো। একনাথ শিন্দে, যার বিরুদ্ধে তদন্ত চলছে, 9 জন গত পরশুদিন শপথ নিয়েছে এনসিপি পার্টির, 9 জনের বিরুদ্ধেই ইডি তদন্ত চলছে, 9 জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত করছে। 9 জন গিয়ে শপথ নিল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। ইডির কাজ তদন্ত করে মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া। ইডির কাজ তদন্ত করে নেতাদের বেছে বিজেপিতে পাঠানো নয়। যেদিনকে ইডি নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেদিনকে ধরে নেব ইডি নিরপেক্ষ। অভিষেক, Hi, Mr. Banerjee. I've just come back from Manipur, and there was a pregnant woman who has recently given birth at a relief camp. Now, she asked a question, and I promised her that I'll take her question to every politician I come across. You happen to be the first one. Now, she said, the country has a president, a prime minister, so many chief minister, so many political parties. Still, why can't India save Manipur? Who failed Manipur? Well, the visuals and the footages coming out from Manipur, especially in the last couple of months, are extremely disturbing and unfortunate at the same time. But however, we also need to take cognizance of this fact that the central government has been boasting and touting about its double engine model all this while, and we have seen how it has failed miserably in states like Manipur. The Prime Minister has not uttered a word about Manipur in the last 3 months, not even a single word. Prime Minister has went to countries like the United States of America. He has gone to several other countries. He went to Egypt, he went to Australia, he went to Madhya Pradesh about 7 days back to get himself entertained in some dandiya ceremony. But it doesn't have the guts and galls and honesty and the responsibility to go to Manipur and confront the people and face the people. It's extremely shameful that Manipur has a government in center. Manipur has a government in state which is a BJP and the central government is again BJP. So a double engine government is failing to stop this violence from the last 2-3 months. And they perhaps think that it's a very small state. Rather than utilizing and wasting our energy in a 2 Lok Sabha seat state, it's better to indulge in toppling governments in states like Maharashtra. That is why Maharashtra, they are giving priority. They are getting into breaking these governments, strengthening their alliance, toppling governments, rather than addressing the task in hand at Manipur. But make no mistake when I say this, Manipur, although a small state, but we are extremely proud to say that the Northeast has been an integral part of India. And all the 7 states combined are known as the 7 sisters. Although they are small states, they have limited number of assembly seats, they have limited number of Lok Sabha seats, but these 7 sisters, to my mind, will bring 2 big brothers down in the days to come. The Home Ministry Parliamentary Affairs had a meeting today, and they have refused to discuss on Manipur. I repeat, refusal of Parliamentary Committee to discuss on Manipur has also compelled the members to walk out of the meeting. Home Ministry refusing to discuss on Manipur. Because they don't have the answers to the question we are asking. It's simple. So when you don't have the answers to the question that you are asking, what do you do about it? Either you ignore it, just walk away, right? So when you are not answering, you're ignoring because you don't have the answers. So I would request the Home Minister and the Prime Minister, rather than basking into the entertainment of pole-bound states like Madhya Pradesh and Rajasthan, go to Manipur and solve the problem of the state. Go and see how people are suffering. Even yesterday, a lady was shot dead before a school which reopened after 2 long months. So it's extremely unfortunate. They think it's a small state that doesn't require their attention. But although it's a small state, Manipur is India's pride.
You see, you talk about UCC, you talk about other things that are going to bring you political dividends. By going to Manipur, they think that it is not going to serve their purpose. But like I said, the 7 sisters, although very small states, but the 7 sisters of the northeastern states is going to bring the 2 big brothers of Gujarat down in 2024 in the days to come. Mark my words. Hello. Hi. Hi. Thank you, Abhishek. My question, I have 2 questions. These are not related to Panchayat polls. First question is regarding the opposition meeting that took place in Patna and the next meeting that is going to take place in Shimla. Is there any concrete proposal on behalf of Trinamool Congress regarding taking forward this opposition unity? Because the proposal that the TMC has come up with is 1:1 fight. Do you think this is practical at the ground level? Absolutely. This is necessary and this is the need of the hour. And we have put forth our proposal and perspective in the last meeting as well. Yeah, bolun. In the last meeting as well. But, wait, ek minute, kotha bolchi na? So we have put forth our perspective and proposal in the last meeting in Patna as well. And most of the parties are of the opinion have supported what we have placed. So let's hope for the best when we are meeting for the second summit in Bangalore in the next 1 or 2 weeks. We will discuss the way ahead. This is something I think which can't be discussed before the media, or strategical, alliances can't be discussed before the public domain. This should be discussed within the 4 walls, and all party needs to come on the same page and be in concurrence with each other, which I think is going to happen. And my second question is on UCC, on Uniform Civil Code. Although you have you have spoken about it, but my specific question is TMC going to support it, or is TMC going to oppose it? So I have already spoken about UCC, and let me place this on record very clearly that Trinamool will not do anything that eventually goes against the spirit of the social fabric of the country or the constitution of the country, or that harms the essence of this very democracy. So Trinamool will not do anything or will take any decision that is against the spirit of the constitution of this country. So I'll take the... So I have 2 questions. I'll just ask you the first one. Duto Ache, please. I'll just carry forward PTI's question that do you think what happened in Maharashtra will have any impact on the large-scale opposition unity? First question. And secondly, sir, you have been advocating about peaceful polls. But every day, it's the Bengal police which seizes arms and bombs and almost on a daily basis. There are multiple reports which suggest that bombs are being sold at a price of 500 rupees. How do you plan to tackle this? Because it's Sir, if you have the information, you should provide it to the police rather than asking me. It's for the police to act, right? So if you have any specific concrete information that bombs are being sold at 500, please direct them to the district investigation or the law enforcement agency so that they can act on it. And on the second question that you asked, that whether it will have any effect or repercussions in Bengal politics or not. So I think there are different ways of looking at it. A lot of people think that BJP has done a remarkable and commendable job by breaking the NCP, which eventually a lot of BJP leaders are wearing as a badge of honor closer to their chest. But I think with that silly, stupid move, BJP just gifted another 4 Lok Sabha seats to the NCP. So let's just wait and see and leave it to the judgment, wisdom and understanding of the people to decide. A lot of people sitting in the ivory towers of Delhi thinks that people are fools at the end of the day. But people are extremely wise and intelligent to understand what is good in their interest and what should be done and what not should be done. So we should wait and leave it to the wisdom, understanding and judgment of the people of this country at large in 24 to see whether it has actually harmed BJP or benefited the BJP. Last but one question. Rani Chakraborty from Tara News. অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদ আসলে তৃণমূলের জন্য স্পর্শকাতর মনে হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনী এসে রাস্তায় রাস্তায় ঘুরবে, পুলিশ আর তৃণমূল মিলে ভোট লুট করবে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে যেই সব জায়গায় তৃণমূল পরাজয়ের আশঙ্কা করছেন, দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সেই সব জায়গাতে স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যাতে আরও বেশি করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মুর্শিদাবাদে একজন কংগ্রেস কর্মী বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। তো সেখানে তৃণমূল বলছে যে তিনি বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছেন, অন্যদিকে কংগ্রেস বলছে যে তৃণমূল তাকে বোম মেরেছে। এই সম্পর্কে আপনি কি বলতে চান? তো ইনভেস্টিগেশনে উঠে আসবে, আমি বলার কি? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলতে দিন।
ইনভেস্টিগেশন হওয়ার আগে আপনি কি করে বলতে পারেন, বা অধীর চৌধুরী কি করে বলতে পারে, বা আমি কি করে বলতে পারি? ইনভেস্টিগেশন হোক। আর সেকেন্ড হচ্ছে, অধীর চৌধুরী যে কথাটা বলছে, সুকান্ত মজুমদারও তাই বলছে, আমি তো সেটাই বলে আসছি, শুভেন্দু অধিকারীও তাই বলছে। মানুষ তৃণমূলকে সমর্থন করছে কি না, আমরা 2 মাস 3 মাস ধরে রাস্তায় মানুষের কাছে গেছি। জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি। মানুষ তৃণমূলকে সমর্থন করতে চাইছে কি চাইছে না, মানুষ তৃণমূলকে সমর্থন করবেন কি করবেন না, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আগামী দিন দেখা যাবে। আজকে 6 তারিখ, 4-5 দিনে তো রেজাল্ট বেরিয়েই যাবে। অভিষেক দা, ভোটের দিন যাতে কোনো গন্ডগোল না হয় বা আপনার দলের কেউ যাতে গন্ডগোল না পাকায়, তার জন্য আপনার তরফ থেকে বিশেষ কোনো নজরদারির ব্যবস্থা থাকবে সেদিন সারাদিন? আমাদের কন্ট্রোল রুম তো থাকবে, কন্ট্রোল রুম মানে ওয়ার রুম থাকবে, প্রত্যেকটা বুথ আমাদের ব্যাক অফিসে কানেক্টেড থাকবে, হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। And he has said that post the visit of PM Narendra Modi, every country he has mentioned that US and India have their own problems, and in the future they will solve it together. What would you like to say? That should reflect on the actions. Who am I to say? That's a inter-country affair. That is something which concerns the government of the United States and the government of this country. So what you are saying should reflect on your actions. আপনাদের সকল না আর নয়, আমাদের এটা শেষ করতে হবে। আপনি আচ্ছা ঠিক আছে, বলুন। নো প্লিজ, ইউ আর অ্যালাউড টু আস্ক কোয়েশ্চেনস, প্লিজ আপনি পরে কথা বলবেন। এটা একটা প্রতিষ্ঠান থেকে যদি আমার জাস্ট নির্দিষ্ট কয়েকটা কোয়েশ্চেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বাইরে থেকে লোক ঢুকছে, আবার 14ই মার্চ হতে পারে, মানে 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রাম কাণ্ড। যদি এরকম কিছু হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে। এক, আপনি বললেন সকলে নমিনেশন দিতে পেরেছে, ময়নার বাগচার একটা খবর আছে জেলা পরিষদের প্রার্থীদের উপর হামলা হচ্ছে, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ইফ ইউ ওয়ান্ট টু আনসার দিস স্যার। লাস্ট কোয়েশ্চেন, আমি আরেকবার একটু স্যার লাস্ট, উনি অ্যান্সার দিলে ওনার ইচ্ছা, আমি ফোর্স করবো না। রাজ্যপালের বিষয়ে আপনি বললেন যে করমণ্ডল এক্সপ্রেসের সময় কেন পিস রুম খোলা হলো না বা ইত্যাদি। ভোট পূর্ববর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। জিয়ারুল মোল্লার মেয়ের সঙ্গে রাজ্যপাল নিজে দেখা করেছেন। দেগঙ্গাতে একজন তৃণমূল কর্মীর কিশোর পুত্র মারা গিয়েছেন, রাজ্যপাল তাকে ফোন করেছেন। আপনার প্রতিক্রিয়া বিষয়ে স্যার? থ্যাংক ইউ। ভালো, ফোন করুক। আমি বললাম যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে যদি রাজ্যপাল দেখা করতেন আরো ভালো হতো, সেটা তো করেনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে শুভেন্দু অধিকারী বলেছে বাইরে থেকে লোক ঢুকছে, তা ওনার কাছে তালিকা থাকলে 1 উনি প্রশাসনকে জানান, 2 উনি কোর্টকে জানান, আর যদি না জানান তাহলে এর দায়িত্বটা শুভেন্দু অধিকারীর। ঠিক আছে? আমার কাছে যদি তালিকা থাকে বাইরে থেকে লোক ঢুকছে, আমার কাছে খবর আছে তো, তার মানে আমার কাছে যদি খবর থাকে আমি কি করব? হয় কোর্টকে জানাবো, নইলে প্রশাসনকে জানাবো। আপনি হয় কোর্টকে জানান, নইলে প্রশাসনকে জানান। আর নইলে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির, তার কারণ প্রশ্নটা ওনার হয়ে আপনি করেছেন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।